সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। নারী ও শিশুদের প্রতি নিরাপত্তা নিশ্চিতে এবং সম্ভ্রমহানি বন্ধে আজও বিক্ষোভ করেছেন শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন বাম সংগঠন। আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন তারা। অন্যদিকে বিএনপি নেতা রিজভীর দাবি, আইনের শাসন থাকলে দেশে এই পরিস্থিতি তৈরি হতো না। আর পরিস্থিতি থেকেও উত্তরণে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির আরেক নেতা বরকতুল্লাহ বুলু। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ জ্যেষ্ঠ কয়েকজন নেতা জাতীয় ঐক্যর বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। জাতীয় নাগরিক পার্টিও জাতীয় ঐক্য নিশ্চিতে একই সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। এসব নিয়ে আজকে সম্পাদকীয় আইনের শাসন ও নির্বাচন। আর এ নিয়ে আজকে সম্পাদকীয় আলোচনার জন্য উপস্থিত আছেন সামান্থা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, এবং এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। প্রথমে মোশাররফ ভাই, আপনার কাছে আসতে চাই। আমরা বেশ কয়েকদিন ধরেই রাজনীতিতে এক ধরনের আলোচনা দেখছিলাম যে পরস্পরের সাথে এক ধরনের দ্বিধা বিভক্তি। আজকে রাজনৈতিক অঙ্গনে যেটি আমি প্রথমেই বললাম, জনাব তারেক রহমান থেকে শুরু করে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা এবং পাশাপাশি জাতীয় নাগরিক কমিটি সহ আর অনেকেই জাতীয় ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে দেশে বেশ কয়েকদিন ধরে নারীর প্রতি সহিংসতা এবং নিপীড়নের ঘটনা, শিশুদের প্রতি নিপীড়নের ঘটনা বেড়ে গেছে এবং এই বিষয়টি নিয়েও সবার মাঝে উদ্বেগ বিরাজ করছে। একটু জানাবেন যে আসলে আইনের শাসন নিশ্চিত করার জন্য, যেমনটি অনেকেই বলেছেন যে দ্রুত নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে দিলেই আইনের শাসন নিশ্চিত করা সম্ভব, এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহ আলোচক সামান্তা শারমিন এবং দর্শক যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনে আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলে আসছি যে আমরা একটা জাতীয় ঐক্যমত ছাড়া এই সংকট সমাধানের কোনো পথ নেই। আর সেই সংকট সমাধানের পথ কি? জনগণের নির্বাচিত একটি সরকার, যারা জনগণ মনে করে যে আমার মালিকানা এখানে আছে, আমি যাদেরকে ভোট দিয়ে নেতা নির্বাচন করছি তারা আমার জন্য কাজ করবে, অথবা আমার শান্তি বলেন, সমৃদ্ধি বলেন, উন্নয়ন বলেন, আমার যে সামাজিক যে নিরাপত্তা বলেন, সেটা আমাদের নিশ্চিত করবে। কিন্তু এই সরকারকে আমরা সবাই সাপোর্ট দিয়েছি, এটা মুখে কিন্তু আমরা বলি নাগরিক কমিটি বলে, অন্যান্য রাজনৈতিক দল বলেন, কিন্তু আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে সেই সাপোর্টটাকে আমরা সবাই দিতে পারতেছি না। কারণ এখানে একটা গভর্নমেন্ট অলরেডি রান করছে, সেখানে যদি আপনি গিয়ে সরাসরি কোনো জায়গায় ইন্টারফেয়ার করেন তাহলে সরকারের কাজে হস্তক্ষেপ বলে বিবেচিত হবে। যার কারণে কিন্তু মুখে আমরা সবাই তাকে সহযোগিতার কথা বললেই বাস্তবে কিন্তু পরিস্থিতির কারণে অনেক সময় এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করা সম্ভব হয় না। যার জন্য এই যে আজকে একটা জঘন্যতম একটা নিকৃষ্ট একটি কাজ হচ্ছে, এই যে ধর্ষণ, এটা আমরা কি সমাজে, একটি সভ্য সমাজে এটা চিন্তা করা যায়? তারপরে হচ্ছে কারণটা কি? সামাজিকভাবে আপনার যেই নিয়ন্ত্রণটা আমাদের করা দরকার সেইটা কিন্তু আজকে হচ্ছে না। এর জন্য কিন্তু এই সংকটগুলি তৈরি হচ্ছে, যার জন্য দরকার একটা ঐক্যমতের ভিত্তিতে দ্রুত একটা জাতীয় নির্বাচন করা। কারণ নির্বাচন করলে আপনার যে সুবিধাটা, আপনাকে সেটা বলি। যেমন এখন বিএনপি, আপনি যদি আমরা মনে করি বিএনপি একটি রাজনৈতিক দল, তার কিন্তু তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা কাঠামো আছে। সে যদি একটা কোথাও কোনো কর্মসূচি ঘোষণা করে, একেবারে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত করে এটা বাস্তবায়িত হয়। সুতরাং আপনি যখন একটা গভর্নমেন্ট ক্ষমতায় আসে তখন কিন্তু তার কর্মসূচি বাস্তবায়নের জন্য এই উইংসগুলিকে কিন্তু সেই সরকার ব্যবহার করতে পারে, যেটি এখন এই সরকারের সম্পূর্ণ অনুপস্থিত, যার জন্য সে টোটালি প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। আর প্রশাসন আপনি দেখেন, এই প্রশাসনটা দীর্ঘ 15.5 বছর একটা ফেসিস্ট সরকারের অধীনে কাজ করেছে এবং অনেকটা দলীয়করণের মাধ্যমে করা হয়েছে। আমরা দেখেছি যে নিয়োগের ক্ষেত্রে নগ্ন দল, আমরা বিসিএস পরীক্ষার মতো 22টি পয়েন্টের উপর প্রতিবেদন যদি সন্তুষ্ট না হলে সরকার সেখানে চাকরি হতো না। একটা ছেলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে, তার চাকরি হয়নি। এরকম বহু উদাহরণ রয়েছে। অর্থাৎ নগ্ন দলীয়করণের মাধ্যমে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। সেই প্রশাসন এই গভর্নমেন্টকে সহযোগিতা করবে, এটা ভাবা আমাদের জন্য চরম একটা ভুল। সেই প্রশাসন করবে না, কিন্তু আগের প্রশাসনও কি আগের সরকারগুলোকে ঠিকভাবে সহযোগিতা করতে পারতো? যেমন দেখেন, দেশে 2024-এর ডিসেম্বর পর্যন্ত প্রায় 1.5 লাখ ধর্ষণের মামলা বিচারাধীন ছিল এবং এর মধ্যে মাত্র 33,000 হচ্ছে একদম আদালতে তদন্তের পর বিচারাধীন এবং 20-22 হাজার তদন্তাধীন ছিল। তাহলে 180 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত করে বিচার শেষ করতে হবে, 30 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এখন দাবি উঠছে 15 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। কিন্তু সেই প্রশাসন কিন্তু সেই মামলাগুলো 30 দিনে শেষ করতে পারে নাই। তাহলে সংস্কার ছাড়া যদি আপনি নির্বাচন করে আবার নির্বাচিত প্রতিনিধি আসে, এগুলো কি সমাধান করা সম্ভব? না, এখানে আপনাকে একটা কথা বলি। আজকে আমার স্পষ্ট মনে আছে, আমরা যখন ছাত্র ছিলাম তখন আপনারটা ওই যে এসিড নিক্ষেপ একটা ভয়ঙ্কর একটা সমাজে একটা বেদির মতো অবস্থা ছিল। তারপর আপনার যৌতুক,
আপনি কিন্তু তখন কিন্তু যৌতুকের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, আপনার খেয়াল আছে কিনা? স্পেশাল ট্রাইব্যুনাল করে এই অ্যাসিডের জন্য কিন্তু সেদিন বিচার করে, আজকে কিন্তু বাংলাদেশ থেকে নির্মূল মোটামুটি নাই। বিচ্ছিন্ন দু একটি ঘটনা ঘটলো, সেইটাকে তো আপনি সামগ্রিকভাবে বিচার করতে পারেন না। আমার মনে হয় ধর্ষণের ক্ষেত্রে এইভাবে কিন্তু একটা বিশেষ আইন করা উচিত, যাতে এই সকল ধর্ষক যারা অপরাধী, যারা ক্রিমিনাল, ওদের কাছে যেন এই মেসেজটা যায়, যদি আমি এই অন্যায় করি আমাকে বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। এই ধরনের যদি আপনি একটা বার্তা তাদেরকে দিতে পারেন এবং এইভাবে যদি আইনের কাঠামোতে আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আমার মনে হয় এই অবস্থা থেকে দ্রুত আমরা উত্তরণ করতে পারব। যে আইনটি আছে সেটি তো এখনই বাস্তবভাবে প্রতিফলিত এইগুলি হয় কি, আপনি দেখেন আমাদের দেশে যে আইনগুলো সবচেয়ে বড় হলো তদন্তের চরম গাফিলতি। এর জন্য কিন্তু আজকে বিচার বিভাগ থেকে একটা আলাদা দাবি উঠছে যে তদন্তের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট করা উচিত, যে যারা শুধু তাদের কাজই থাকবে তদন্ত করা। এখন হলো কি, যে লোকটা তদন্ত করে দুদিন পর আপনি দেখবেন, আমাদের বাস্তব অভিজ্ঞতা আছে, একটা গুরুত্বপূর্ণ মামলায় একজনকে আপনার আইইউ বলে যে ইন্সপেকশন অফিসার আপনি দিলেন, উনি যদি মনে করে এই মামলাটার আমি চূড়ান্ত প্রতিবেদন দিতে গেলে আমার আগামী ক্যারিয়ার সমস্যা হবে, উনি নিজের উদ্যোগে তদবির করে অথবা ঊর্ধ্বতন অফিসারকে বলে আমাকে এখান থেকে সরিয়ে দেন, নাহলে আমার সমস্যা হয়ে যাবে। উনি সরে গেলে এই মামলাটা আবার নতুন যে অফিসার আসে সে নতুনভাবে কিন্তু শুরু করতে হয় তাকে, অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। যার কারণে এখানে আপনার এই অবস্থা থেকে উত্তরণের একটাই দরকার, যে এই তদন্তের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট তৈরি করা, যাদের কাজই থাকবে শুধু এটা তদন্ত, এই কাজে জড়িত। তাইলে তাদেরকে আপনার ট্রেনিং দেওয়া, তাদের পেশাদারিত্ব, তাদের একটা কমিটমেন্ট, এগুলিকে নিশ্চিত করা যাবে। ধন্যবাদ মোশাররফ ভাই আপনাকে। সামান্থা, আমি আপনার কাছে আসতে চাই। মোশাররফ ভাইয়ের কাছে সমাধানের একটা বড় জায়গা হচ্ছে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা গেলে আইনের শাসন নিশ্চিত করা সহজ হয় এবং তখন প্রশাসনের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সহজ হয়। আপনিও কি মনে করেন যে বর্তমানে যে নিপীড়ন, সহিংসতা কিংবা যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এটি নির্বাচিত সরকার আসলে সমাধান করে ফেলা সম্ভব, নাকি এখন যেই সরকার ব্যবস্থা আছে, এই সরকার সংস্কারের জন্য যে সময়টুকু চাচ্ছে, এর মধ্যেও এটি আসলে কোনোভাবে নিরসন করার উপায় আছে? দেখুন, আজকে সারাটা দিন বেশ ঐক্যমতের একটা দিন ছিল। অনেক দিন পরে আমরা মাঝখানে কিছু আমাদের বক্তব্যের নানান ধরনের আদান প্রদান বিনিময় ঘটেছে, কিন্তু আজকে সারাটা দিনই আমরা দেখেছি যে ঐক্যমতের একটা হাওয়া আমাদের গায়ে ছিল। তো আমরা মনে করি যে এইটা কেন ঘটে, কারণ সবারই এখানে তিক্ত অভিজ্ঞতা আছে, রাজনৈতিক তিক্ত অভিজ্ঞতা আছে। গত 15 বছরের শাসনটা আমাদেরকে ওই অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে যে এখানে কি ধরনের আমূল পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো। এই বাংলাদেশটা গঠনের জন্য আমাদের উপরে কি কি দায়িত্ব আছে। আমি কিছুদিন ধরে বারবার বলছি যে 3 আগস্ট যখন এক দফা দাবির ঘোষণা হলো যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বাংলাদেশে কি এমন কোনো রাজনৈতিক ব্যক্তি ছিল, এমন কোনো রাজনৈতিক পক্ষ, এমন কোনো রাজনৈতিক দল ছিল যে ওই বক্তব্যের সাথে একমত ছিল না? বা যখন বলা হলো ওই এক দফা দাবির অব্যবহিত পরেই যখন বলা হলো যে এই সংবিধান আর কার্যকর নয়, তখন যারা এখন মাঝে মাঝে এটার ব্যাপারে আপত্তি তোলেন যে না, কেন এখন সংবিধানের কথা আসছে, তখন যদি এই কথাটা আসতো, ফেসবুক আমরা একটা লেখাও দেখিনি, মাঠে একটা বক্তব্য শুনি না সবকিছু ঠিক আছে, এটার পক্ষে নাই, বলেছেন না কোটা সংস্কারের পক্ষে আছে, কিন্তু এখন যেটা বলছেন সেটার পক্ষে নাই। কিন্তু তখনও তো বলতে পারতেন যদি সংবিধান নিয়ে আপত্তির জায়গাটা থাকতো। কিন্তু পরিষ্কার 3 আগস্ট ঘোষণা হয়েছে যে এই সংবিধান অকার্যকর। কেন সংবিধানের কথাটা বারবার ঘুরে ফিরে আসে? ঐক্যমতের আজকে মিস্টার তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন সেটার মধ্যে খুব ভালো ভালো কিছু পয়েন্ট আছেন, কিন্তু আমাদের বক্তব্য কি, এই কাজগুলো করতে গেলে আমাদের যে আমূল সংস্কার প্রয়োজন সেটা উল্লেখ আসছে না। এটা যদি আমরা একনলেজ না করি, আমরা আসলে গঠনের প্রক্রিয়াটায় ঢুকতেই পারবো না। কারণ আমাদের এখানে আইনগুলো হচ্ছে, প্রথমত আইনগুলো খুব ব্যাকডেটেড, এবং এই আইনগুলো আমি যদি এটার আইনের কনসেপ্টটা কিভাবে হয়, যখন আপনি দেখবেন যে পেনাল কোড হচ্ছে 1861 সালে, তাহলে 1861 সালে আসলে কোন শাসনটা চলে? আপনার ছিল তখন 1861 সালে ছিল আপনার ব্রিটিশ শাসন। তাহলে ব্রিটিশ শাসন আসলে কি উদ্দেশ্যে এই আইনটা করে থাকতে পারে, যে এই জনগোষ্ঠীর মানুষকে পুরোপুরি শোষণ করে এটার পুরো সবকিছু পাচার করবে, এটা হচ্ছে তার আইনের ইন্টেনশন। তাহলে এই ইন্টেনশনের আইনটা দিয়ে আমরা এখনো বাংলাদেশের সাধারণ মানুষকে এখনো পরিচালিত করছি। তাহলে এই যে প্রত্যেকটা আইন, এগুলো চেঞ্জ করার জন্য তো আপনার সাংবিধানিক স্বীকৃতি প্রয়োজন, সাংবিধানিক স্কোপ প্রয়োজন, কিন্তু সংবিধানটা ইটসেলফ, সংবিধানটাই তো আসলে এক ধরনের অপভ্রংশ। এই যে ব্রিটিশ সংবিধান বা ব্রিটিশের যে ল, সেটার একটা অপভ্রংশ কিন্তু আমাদের সংবিধান। এবং পাকিস্তানি যে ল দিয়ে আমাদেরকে ওই ইন্টারিম টাইমটা আমাদেরকে শাসন করা হতো, সেইটা লয়ের একটা অপভ্রংশ। তাহলে যখন লয়ের ইন্টেনশন থাকে হচ্ছে শাসন করা, শোষণ করা, তাহলে হচ্ছে ওই ধরনের ল দিয়ে আপনি কতটুকু বাকি করে ফেলতে পারবেন? খুবই ভালো ইন্টেনশন, যেগুলো হচ্ছে কথা বলা হচ্ছে যে স্বাস্থ্য সংস্কার এবং হচ্ছে পরিবেশ ইত্যাদি ইত্যাদি অনেক খাত নিয়ে আলাপ করেছেন। আমাদের বক্তব্য একই, আমরা মনে করি এখানে আমূল পরিবর্তন না হলে এটা সম্ভব নয়। কিন্তু এই পরিবর্তন করার জন্য যে আমাদের সাংবিধানিক বাধাগুলো আছে সেটা কে দূর করবে?
সেটার ব্যাপারে যখন আমরা বলি যে এখানে একটা বড় রকমের এই বাধাগুলো তো দূর করার জন্য আমাদেরকে একটা বড় রকমের সংস্কার করতে হবে, সাংবিধানিক সংস্কার, সেটা তো আসলে তখন ম্যান্ডেটটা কে দিবে? তখন ম্যান্ডেটটার কথা আসে তখনই কিন্তু গণপরিষদের আলাপটাতে আমরা কিন্তু একদমই মানে লজিক্যাল ওয়েতে এটাকে এগিয়ে। আজকে নাহিদ ইসলাম যে ইফতার পার্টি হলো সেখানে আপনাদের নাহিদ ইসলাম আহ্বায়ক এনসিপি তিনি বলেছেন যে পুলিশ সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুদক সংস্কার এগুলো যেগুলোতে কিনা আসলে সবার ঐক্যমত্য করা সম্ভব সেগুলো করে ফেলা যায়, প্রয়োজনে সংবিধান অধ্যাদেশের মাধ্যমে কিংবা যেভাবেই হোক সেটা করতে হবে। এখন এই ক্ষেত্রে আসলে সাংবিধানিক যেই পরিবর্তনের কথাটা আপনারা বলছেন সেখান থেকে কি আপনারা খানিকটা সরে আসছেন কিনা দাবি থেকে? না, আমরা তো আমাদের দাবি এটাই ছিল। আমরা মনে করি যে প্রথমত আমরা কি বলেছি, আমরা গণপরিষদের কথা বলেছি, বিচার সংস্কার এটা সবাই চাচ্ছে এবং সিরিয়াসনেস নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি, কিন্তু এটা সবাই চাচ্ছে। কিন্তু গণপরিষদ নির্বাচন এবং হচ্ছে এই রাষ্ট্রকে আমরা কিভাবে দেখব, আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে, আমরা বলেছি এটাকে সেকেন্ড রিপাবলিক হিসেবে দেখতে হবে। এটা আমরা কি শুধু আমাদের জন্য চাচ্ছি? যখন আমরা বলবো যে এই 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন একটি রাজনৈতিক এবং জনগোষ্ঠীগত একটি নতুন উত্তরণে ঘটেছি, মানে গিয়েছি আমরা, তাহলে আমরা অভ্যুত্থানকে যেভাবে আমরা সম্মান দিতে পারবো সেটা তো আমরা যদি আগের সিস্টেম এবং আগের যে ওই পুরনো ধারা অনুযায়ী যদি আমরা চলতে থাকি আমরা সেই সম্মানটা দিতে পারলাম না। তো তাহলে যারা যেই পক্ষগুলো এই হাসিনাকে সরানোর পেছনে, এই খুনি ফ্যাসিস্টকে সরানোর পেছনে ক্রীড়ানক হিসেবে ভূমিকা পালন করেছেন, আমরা কিন্তু বরঞ্চ চাচ্ছি সেকেন্ড রিপাবলিক ঘোষণা করে তাদের যথাযথ মর্যাদা আসীন করা। বর্তমানে গত 7-8 মাস ধরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা সাম্প্রতিক সময়ে যে নারীর প্রতি সহিংসতা যেমনটি আমরা বলছি, যদিও এটি আগেও ছিল, আমরা 2019 সালে দেখেছি যে দিনে প্রায় 43 জন শিশুকে গড়ে ধর্ষণ করা হতো এবং প্রায় 22,000 মামলা 2019 সালে হয়েছে। প্রত্যেক বছরই এরকম মামলা বেড়েছে, 20, 22, 25 করে মামলা হয়েছে নারী নির্যাতনের। তাহলে আপনাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর সাথে সাম্প্রতিক যে সময়ের যেই সহিংসতা কিংবা অনাচারগুলো চলছে এগুলো বন্ধ করার ক্ষেত্রে আসলে কি ভূমিকা রাখবে এই দাবিগুলো? দেখুন, আমরা মনে করি যে এটা যে সম্ভব হচ্ছে না, এটার কারণ হচ্ছে প্রত্যেকটা আমরা বারবার কাঠামো বলি, আমি জানি না এটা আসলে রেজোনেট করে কতটুকু বা এটাকে এখন ক্লিশে মনে হচ্ছে কিনা, বাট কাঠামো ছাড়া এখানে যত সৎ ব্যক্তি বসান না কেন কোনো লাভ হবে না। এখানে পুরো আমূল সংস্কার প্রয়োজন, কাঠামোটার পুরো সংস্কার প্রয়োজন, যাতে একজন ব্যক্তি সে যদি পার্সোনালি ব্যক্তিগতভাবে খারাপও হয়, যতই চেষ্টা করুক এই কাঠামোকে কোনোভাবে যাতে নড়াতে না পারে। এবং এটা একটা অটল জনমুখী কাঠামো হওয়া উচিত। এটা এখন একটা অ্যান্টি পিপল স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারটাকে পরিবর্তন করতে হবে, প্রো পিপল করে তুলতে হবে। প্রো পিপল করে তোলার জন্য যেই পরিবর্তনগুলো প্রয়োজন সেটা তো আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে জবাবদিহিতা। এবং এখানে দেখেন যে পুলিশের তদন্ত কে করে? বাংলাদেশে পুলিশের তদন্ত কে করে? পুলিশ করে। তাহলে এটা কিভাবে আপনি শিয়ালের কাছে মুরগি বর্গা কখনো দেন? মানে হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানের সম্পর্কে অভিযোগ এসেছে সেই প্রতিষ্ঠানকে আবার তদন্ত করার ক্ষমতা কিভাবে দেওয়া হয়? তার মানে এরকম অসংখ্য, আমি একটা বললাম, এরকম অসংখ্য ব্যাপার আছে যেগুলো খুবই প্রবলেমেটিক। একটা দেশের গণতন্ত্র শুধুমাত্র ভোট দিয়ে তো হয় না, গণতন্ত্রের নানান রকমের মাত্রা আছে। একজন সাধারণ মানুষ যখন আদালতে গিয়ে, থানায় গিয়ে হ্যারাসমেন্টের শিকার হয়, তখন এটা গণতন্ত্রের স্খলন। এটা ভোট দিয়ে এটাকে সলভ করা যাবে না, এটাকে সলভ করতে হবে আপনার ওই কাঠামো দিয়ে। তাহলে আমরা এই পুরো আমূল কাঠামোর এই পরিবর্তনটা চাচ্ছি। কাঠামোর পরিবর্তনের কথা বলছে নাগরিক পার্টি এবং সামান্তা শারমিন। মোশাররফ ভাই, আপনার কাছে কি মনে হয় যে কাঠামো পরিবর্তন না করে নির্বাচন দেওয়াটা অনুচিত হবে কিংবা নির্বাচন হলে আর কাঠামো পরিবর্তন হবে না? না, এটা আমি মনে করি যখন আমাদের বাংলাদেশের যে বর্তমান যে সংবিধান কার্যকরী আছে, আপনি যদি কম্পারেটিভ আলোচনাটা করেন অন্য যে কোনো দেশের সংবিধান, তো আমাদেরটা কিন্তু মোর দ্যান বেটার। কিন্তু ব্যাপার হলো আপনি প্র্যাকটিসটা কী করছেন, এটা কতটুকু কার্যকরী করছেন না। যেমন আমাদের অনুচ্ছেদ 7-এ যান, আপনি আর্টিকেল 7-এ যদি আপনি যান, জনগণের সকলের মালিক। তো জনগণের মালিকানা যদি আপনাকে নিশ্চিত করতে হলে তাহলে জনগণের গণতান্ত্রিক অধিকার আপনাকে নিশ্চিত করতে হবে, মানবাধিকার অধিকার নিশ্চিত করতে হবে, তার কথা বলার স্বাধীনতা আপনাকে নিশ্চিত করতে হবে, তাকে বাংলাদেশের একজন যে নাগরিক, এই নাগরিকের হওয়ার সে যোগ্যতাটা তাকে আপনাকে দিতে হবে। কিন্তু আমরা কি যারা শাসক তারা কি সেটা দিচ্ছে? সামান্তার একটা জায়গায় আমি একটু দ্বিমত পোষণ করি। সামান্তা বলেছে সংবিধান নতুন করে লিখতে হবে। নতুন করে লিখতে হলে তো আপনাকে নতুন কিছু পদ্ধতি আছে, সিস্টেম আছে। একটা হলো সেইটা হলো সবচেয়ে বেস্ট একটা অপরচুনিটি আমাদের ছিল 5 তারিখ, যে শেখ হাসিনা পালিয়ে গেছে, ফেসিস্ট পালিয়ে গেছে। তখন আপনাকে এখানে ওটা উচিত ছিল বিপ্লবী সরকার বলেন অর্থাৎ জাতীয় সরকার আপনার এখানে করা উচিত ছিল, যে সংবিধান স্থগিত, আমার কনস্টিটিউশনে এই প্রবলেম আছে, এই জায়গায় আমার লেকিংস আছে, এইগুলিকে আমি যদি রিপেয়ার করতে হলে আমাকে এই জায়গায় করতে হবে, সুতরাং ইট ইজ সাসপেন্ড, আমি নতুন সংবিধান করবো। আমরা কিন্তু সেটা করি নাই।
না করার কারণে কি হয়েছে, আমরা বিদ্যমান কনস্টিটিউশনের অধীনে, অর্থাৎ যিনি আমাদের রাষ্ট্রপতি তার অধীনে আমরা শপথ নিয়েছি, অর্থাৎ এই সংবিধানকে আমি মেনে নিয়েছি। এখন আপনি যে সংবিধানের অধীনে মেনে নিয়েছেন ডক্টর ইউনূস, এই সংবিধানের অধীনেই এখন রাষ্ট্র পরিচালনা করছেন। আপনি যদি এই সংবিধান না মানেন, এখন আমি যদি বলি না এটাকে আমি মানি না, তাহলে ইউনূস সরকার তো নাই, এই উপদেষ্টা পরিষদ তো নাই, তাহলে আপনি কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে? এখানে যে একটা বেকুয়াম তৈরি হয়েছে, এই বাস্তবতাকে আপনার থেকে অনুধাবন করতে পারবেন, এটাকে আপনাকে স্বীকার করে নিতে পারে। হ্যাঁ, এখন আমরা রিপেয়ারটা কীভাবে এটা করতে পারি আলোচনা। কনস্টিটিউশন এখন পর্যন্ত 16 বার সংশোধন হয়েছে। কারণ আপনি যদি এই একটা কথা বলে যে 72 সংবিধান, আপনি 72 সংবিধান তৈরি করেছে আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগকেও যদি বলেন এখন যে তুমি 72 সংবিধানে ফিরে যাও, ইম্পসিবল, সম্ভব না। কারণ এটাকে সংশোধন করতে করতে এখন 16টা অধ্যায় আপনি শেষ করেছেন। আওয়ামী লীগের আমলে 3টা সংশোধন হয়েছে। আপনার এমার্জেন্সিকে ওখানে রেক্টিফাই করা হয়েছে, ওখানে আপনার ওই যে রক্ষী বাহিনীকে ওখানে বৈধতা দেওয়া হয়েছে। তারপর 1975 তো 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা তো টোটাল আমার শাসন ব্যবস্থায় আমি চেঞ্জ করে বাকশালে নিয়ে গেছি না। তারপর আওয়ামী লীগ আবার দেখেন ক্ষমতায় এসে কতগুলি তারা চেঞ্জ করেছে। অর্থাৎ সংবিধান চেঞ্জ করতে করতে, হ্যাঁ যদি আপনি মনে করি আমার সংবিধানে এই ক্ষেত্রে আমার এখানে সংকট আছে, আমি এগুলো সব আলোচনা করতে পারি। যে কথাটি বলো যে আজকে আসিফ ইসলাম তো নাহিদ ইসলাম আমি কারেক্টই বলেছে। আপনার এখন একটা পথ আছে কি অর্ডিন্যান্সের মাধ্যমে আপনি সংশোধন আপনি করতে পারেন, বা আমি কনস্টিটিউশনে এই জায়গা আমি রিপেয়ারিং করবো, ঐক্যমতের ভিত্তিতে এখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করবেন, না পরবর্তী নেক্সট পার্লামেন্টে আপনি এটাকে অ্যাপ্রুভ করে নেবেন। এছাড়াও তো আপনার কাছে বিকল্প কোনো পথ খোলা নাই। আর দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যে গণপরিষদ কখন হয়, এবং আমি দেখছি এই কনসেপ্ট তারা কোথায় পেয়েছে আমি এটা দেখি নাই। এরা বলছে যে একই সাথে গণপরিষদ ইলেকশন এবং সংসদ হবে, এটা কিভাবে সম্ভব? না, গণপরিষদ নির্বাচন হবে এবং গণপরিষদের নির্বাচিতরাই সংবিধান সংশোধন হয়ে যাওয়ার পরে তারা সংসদ সদস্য হবে কিভাবে? আইনসভার সদস্য। এটা কিভাবে হবে তারা? হাউ আপনি তো যেমন আপনি অনেকে তারা 70-এর এক্সাম্পল বলে, 70-এর কি ছিল? 70-এর নির্বাচনের মূল ম্যানিফেস্টো ছিল 6 দফাকে বাস্তবায়ন। দেশ স্বাধীন হয়ে গেছে বলে একটা বিশেষ প্রেক্ষাপট তৈরি হয়েছে। তখন যখন 70-এর নির্বাচন, কেউ জানতো যে এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ হবে? কেউ জান? তখন বরং ইয়াহিয়া খানের শর্ত এলএফও মেনে নিয়ে তারা বলেছে যে নির্বাচিত সরকার এসে একটা নতুন সংবিধান রচনা করবে। যদি নতুন সংবিধান রচনা করতে তারা ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্রপতি এই নির্বাচন বাতিল করে দিতে পারবে। এই ঝুঁকি নিয়েও কিন্তু সেই নির্বাচন সেদিন হয়েছিল। সুতরাং আপনাকে রিয়ালিটিতে অনুধাবন করতে হবে যে এখানে 70 আর 2024 এক জিনিস না। তখন হয়েছিল 6 দফার শাসন ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়ার জন্য, যেটা শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হবে এই তার ইচ্ছা ছিল। সুতরাং আমার মনে হয় এখানে আপনার ওই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপট এখন। জি, আমি আপনার কাছে আসতাম যে গণপরিষদ নির্বাচন নিয়ে মোশাররফ ভাই যে কথাটি বলেন সেটির একটু ব্যাখ্যা করবেন। উনি জানতে চেয়েছেন এটা কিভাবে সম্ভব। ওকে, আসছি। প্রথমত এখানে 6 দফার কথা বলেছেন। 6 দফা আর মানে এখানে সংখ্যাটা গুরুত্বপূর্ণ না, 1 দফা কিন্তু আরো বেশি মানে এখন একেবারেই মানুষের মুখে মুখে আছে। তাহলে আমি বারবার বললাম যে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ, এই আমব্রেলা টার্মের আন্ডারে যা কিছু আছে, আমাদের সুযোগ আছে পুরো রাষ্ট্রটা ঢেলে সাজানোর। শুধুমাত্র মানে এটা প্রত্যেকটা দফা আলাদা আলাদা করে দেখার কোনো সুযোগ নেই, 1 দফার মধ্যে সবকিছু চলে আসছে। এবং নতুন আপনার একটা স্থায়ী বন্দোবস্ত হইতে হবে, যেটার ভিত্তিতে আমাদের একটা পলিটিক্যাল কনসেনসাস ডেভেলপ হবে, যাতে করে আমরা রক্তক্ষয়ী এক ধরনের পাওয়ার ট্রান্সফার আর দেখতে না হয়। প্রত্যেকটা বার বাংলাদেশে বলতে পারবে এমন একটা নির্বাচন হয়েছে যে নির্বাচনের পরে কিলিং হয় নাই, কিংবা নির্বাচন চলাকালীন নির্বাচনের পরে, এবং এইটা ঘটে বলেই কিন্তু বাংলাদেশে কখনোই হচ্ছে মেধাবী এবং হচ্ছে শিক্ষিত এবং যারা হচ্ছে শান্তির একটি দুনিয়া চায়, শান্তির একটি বাংলাদেশ চায়, তারা এখানে রাজনীতি করতে আসে না, আসবেও না যদি আমরা এই সিস্টেমটা চেঞ্জ না করি। এখানে করাপ্টেড লোকজন আসবে, চাঁদাবাজ আসবে, সন্ত্রাসবাদীরা আসবে। কেন আসবে? তারা এখানে পারফর্ম করতে পারবে, তারা এখানে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবে। কিন্তু যারা আসলে ম্যানিফেস্টো ভিত্তিক পলিটিক্স করবে, যারা আসলে চিন্তার রাজনীতি করবে, যারা বাংলাদেশটাকে পরিবর্তনের রাজনীতি করবে, তারা কিভাবে আসবে যদি আমাদের রাজনৈতিক কাঠামো এমন থাকে এবং নির্বাচনটা যদি এমন হয়? আমি একটু আসি 1 দফা, ওই সময় 6 দফার যদি উদাহরণ দেওয়া যায়, তাহলে আমাদের এখনো 1 দফা বাস্তবায়ন হয় নাই, এইটা এখনো পেন্ডিং আছে। সেই সাথে এখানে গণভোটের কথা যদি আমরা বলি, বাংলাদেশে কোনো সংশোধনী গণভোট দিয়ে তো হয় নাই, গণভোটের মাধ্যমে তো এটা সংশোধনীগুলো হয় নাই। এটা কি একটা মানে একটা সাংবিধানিক একটা পার্লামেন্ট এটা পারে কিনা? এথিক্যালি যদি দেখি,
একটি সাংবিধানিক পরিবর্তন সাথে সাথে কিন্তু 16টা পরিবর্তন হয় না। এটা পাওয়ারকে মানে এই যে ফ্যাসিস্ট কাঠামোকে স্ট্যাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য কাজে লাগবে বলেই এই 16টা সংশোধনী করা হয়েছে। আবার এখানে কিছু রদবদলও করা হয়েছে। যদি সেটা প্রয়োজন না হতো তাহলে এটা করা হতো না। এবং কোনো সময়ই বাংলাদেশের মানুষের কোনো ধরনের বক্তব্য, ইভেন বিরোধী দলের কোনো বক্তব্য নেওয়া হয় নাই। বিএনপি তো দীর্ঘ 15 বছর বিরোধী দল ছিল, তাহলে তাদেরও তো একটা জায়গা থাকা উচিত যে তাহলে কিভাবে যখন সংশোধনী হবে তখন কিভাবে আসলে ইনকর্পোরেট করা হবে অপোজিশনের মন্তব্য। তাহলে সেখানে গণভোটের মধ্যে দিয়ে কিন্তু সেটা চলে আসার কথা, আরো স্পেশালাইজড ওয়ে থাকতে পারে অপোজিশনকে অ্যাড্রেস করার জন্য। সেই সাথে এখানে বারবার আমরা বলি যে এখানে সংবিধানটা আসলে ভালো, কিন্তু এটা প্রয়োগ হয় না। সংবিধানে প্রত্যেকটা জিনিস প্রয়োগ হয়। আমাদের এখানে মানে পুলিশ যে 24 ঘন্টা বা 48 ঘন্টা, আমি ভুল করে থাকতে পারি, কোন ধরনের তার সন্দেহের বশবর্তী হয়ে মানুষকে আটকে রাখতে পারে, এটা কি বাংলাদেশের মানুষ জানে না? শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে এটা পৃথিবীর কোন দেশে পারে? প্রথম মানে আপনার প্রতি এক ধরনের জিঘাংসা থেকে যে কোনো পুলিশ সদস্য অ্যাক্ট করতে পারে, আপনার প্রতি পারিবারিক 24 ঘন্টার মধ্যে আদালতে মানে, এবং সে কোন মানে সে গোপন রাখতে পারে। এটা গুরুত্বপূর্ণ হচ্ছে সাংবিধানিক ভাবে এটা বলা আছে, সে এটা গোপন রাখতে পারবে। সে কাউকে সংবিধানে বোধহয় এরকম কিছু নাই। সে না, এটা জবাবদিহিতার আন্ডারে আসবে না 24 ঘন্টার পরে। 24 ঘন্টার পরে সেটা। এবং প্রত্যেকটা মানে দেশে যে সিস্টেমটা আছে যে আপনি একজনকে অ্যারেস্ট করবেন, সাথে সাথে হচ্ছে আপনি একটা ফোন কল তাকে করতে দিতে হবে, এবং সে প্রথম ফোন কলটা করবে উকিলকে। তাহলে সে তার যে বেসিক রাইট সেখান থেকে সে হরণ হচ্ছে, এবং এইটা কাজে লাগেই তো এত বছরের গুম সন্ত্রাস এগুলো হয়েছে। তাহলে এই যে পুলিশের মাধ্যমে মানে স্ট্রাকচারড ওয়েতে কিলিং, স্ট্রাকচারড ওয়েতে মানে মানুষকে জুলুম করা, পুরো স্টেটের মেকানিজমকে ব্যবহার করে জুলুম করা, সেটা তো রয়ে গেছে। সেটা আমরা চেঞ্জ করার জন্য এখন আমরা কি করব? আমাদেরকে অবশ্যই মানে একদম সংবিধান হচ্ছে এখানে আমাদেরকে আরেকটা বিষয় হচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে, সংবিধান ইজ নট মানে কনস্টিটিউশন ইজ নট অ্যাবভ দ্য পিপলস উইল। বাংলাদেশে 3 আগস্ট এবং 5 আগস্ট বাংলাদেশের মানুষ রায় দিয়ে দিয়েছে। সংবিধানের এই মুহূর্তে যে সংবিধান আছে ওই রায়ের সাথে যেইটুকু সামঞ্জস্যপূর্ণ নয় সেটা এখন অকার্যকর। সেটা তো সেদিনই বলা হয়েছে তো পরিষ্কার। আমি বারবার বলছি যে 3 আগস্ট কোনো পক্ষ এটার বিপক্ষে কথা বলে নাই, এখন কোনো সুযোগ নেই। জি মোশাররফ ভাই, এখন কি আসলে কোনো সুযোগ? আমি সামান্তারের সাথে একটু এখানে একটা যোগ করতে চাই। সামান্তার কথা ঠিক আছে, আমরা কিন্তু একটা কথা আমি এর আগে পর্বে বলেছি, আপনাকে যদি আমি এটাকে পরিবর্তন বিপ্লব বলতাম অথবা গণ অভ্যুত্থান বলতাম, তাহলে আমি কনস্টিটিউশন হইতে আমার যাওয়া তো ঠিক হয় নাই। যে আপনি বলেছেন 5 তারিখে সমাধান হওয়া দরকার, সমাধান হওয়া উচিত ছিল। আপনি ওই সামান্তা যা বলছেন ওই সমাধানে তো তারা যায় নাই। তারা যদি মনে করতো যে আমার এই বিদ্যমান কনস্টিটিউশনে যে গভর্নমেন্ট আমার ফর্ম হবে, এই গভর্নমেন্ট দিয়ে আমার সংকট সমাধান হবে না, তাইলে তো বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 জন প্রতিনিধি কিন্তু এখানে অংশগ্রহণ, তাদের তো যাওয়া উচিত ছিল না। মেনলি তো তারা এই আন্দোলনের মূল স্টক হোল্ডার, তারা আমরা যারা অন্য রাজনৈতিক দল সহযোগিতা করেছি, তারা যদি ওই দিন বলতো যে না এই বিদ্যমান সংবিধানের আওতায় আমরা কনস্টিটিউশন শপথ, যার জন্য কিন্তু 3 দিন আপনাকে অপেক্ষা করতে হয়েছে, আপনার খেয়াল আছে? কারণ হলো আমাদের কনস্টিটিউশনে কিন্তু এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট কোনো সিস্টেম নাই, কারণ ৫৫ সংশোধনীর মাধ্যমে শেখ হাসিনা এটা বাতিল করে দিয়ে শুধু কি আছে 56(3)তে যদি আপনি যান, আর্টিকেল 57(3)তে যদি আপনি যান, সেখানে আপনি দেখবেন যে নির্বাচিত সরকার পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এর বিকল্প কোনো ব্যবস্থা নাই বর্তমানে আমাদের কনস্টিটিউশনে। তাহলে আপনাকে কি করতে হয়েছে? আপনাকে সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশনা নিতে হয়েছে ফুল বেঞ্চের। তারা আর্টিকেল 106 এর অধীনে তারা বলেছে যে আমরা কিভাবে আগামী দিনে একটা গভর্নমেন্ট হতে পারে তার জন্য সুপ্রিম নির্দেশ, তারা সেই নির্দেশনা দিয়ে দিয়েছে নেসেসারি ডক্টরেট অফ নেসেসারি আওতায়। সুতরাং আমি তার বক্তব্যে একমত, কিন্তু আপনি তো এই প্রক্রিয়াগুলি অনুসরণ করেন নাই, যার জন্য এখন যদি আপনি বলেন যে আমি ওই প্রক্রিয়ার বাইরে গিয়ে যাবো, ইম্পসিবল, এটা সম্ভব না। কারণ একটা হ্যাঁ, এখানে আমি তার সাথে একটা জায়গায় একমত। আপনি যদি মনে করেন আমার কনস্টিটিউশন ভায়োলেশন হয়েছে, আপনি আমার কনস্টিটিউশনে যা আছে আপনি মানেন না, এই যেমন বলছে আর্টিকেল 54 যে কোনো দেশে আছে, আমি জানি সামান্তরে এটা হয়তো তত্ত্বগত একটু বিভ্রান্তি আছে, 54 ওয়ার্ল্ডের যে কোনো দেশে আপনাকে যে কোনো রাষ্ট্র তার প্রয়োজনে যাকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে প্রডিউস করতে হবে, বলতে হবে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন হলো এই প্রশ্নটা এখানে যে আপনি 24 ঘন্টা পর আপনি তাকে কোর্টে দিচ্ছেন না, তাহলে আপনার বিরুদ্ধে কি পানিশমেন্ট হবে এটা তো বলা নেই, বা এই ব্যবস্থা নেওয়া নেই। আপনি এইটা এখানে নিশ্চিত করতে হবে আমার নাগরিক অধিকার যেটা আইনি আছে, আমাকে 24 ঘন্টা পর আমাকে কোর্টে দিতে হবে, আমার ফ্যামিলিকে জানাতে হবে, আমার উকিলকে জানাতে হবে। আপনি যখন এই প্রক্রিয়া অনুসরণ করেন না, তখন আপনার বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা সেটাকে আপনি নিশ্চিত করেন।
আপনি কনস্টিটিউশন ভায়োলেশন করে আপনি এই যে আমাদের কনস্টিটিউশনের 166-এ আছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। আপনি 3টা নির্বাচনে করেন নাই, কিন্তু আপনাকে তো কনস্টিটিউশন আছে, আপনার তো শাস্তির ব্যবস্থা এখানে নিশ্চিত করতে পারেন নাই। এই জিনিসগুলি যদি আপনি নিশ্চিত করতে পারেন, আমি নিশ্চিত এই কনস্টিটিউশন দিয়েও বাংলাদেশে ভালোভাবে দেশ পরিচালনা করা সম্ভব। কিন্তু আপনি তো এই যেমন আপনি মনে করেন আমরা আমি জানি না সামান্তারা কেন এই জিনিসগুলি বলে না। আজকে 7 মাস হয়ে গেল, আমাদের একটা আগামী দিনে একটা ভালো নির্বাচন করার জন্য 2টা জিনিস বেসিলকি দরকার, 2টা। একটা হলো আমরা নির্বাচন কমিশন সংস্কার, আরেকটা হলো যারা এই নির্বাচন পরিচালনা করবে, মানে আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসন। আপনি তো এই 7 মাসে আপনি কোনো দিকে যাচ্ছেন না, হয় আপনি স্থির। রাজনৈতিক দলগুলোর সংস্কার কি প্রয়োজন কিনা এই ক্ষেত্রে? অবশ্যই দরকার। রাজনৈতিক দলের সংস্কার যদি আপনি দেখেন, আপনি আমি এই সময় তো কমানো বেশি বলবো না, আপনি বিএনপির 31 পয়েন্ট দেখেন, বিএনপি কীভাবে সংস্কারের কথা বলেছে, কোন স্যার আপনার গভর্নমেন্ট জাতীয় সরকার হবে, আপনার প্রধানমন্ত্রী 2বারের বেশি কেউ হতে পারবে না, আপনার একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না, একটা আপার হাউস তৈরি করা হবে, আর্টিকেল 7 দিয়ে সেইটাকে সংশোধন করা হবে। তার মানে নানা বিষয় তো রাজনৈতিক দলগুলি তার প্রস্তাবনা উত্থাপন করেছে। এখন এগুলি বাস্তবায়ন করার উদ্যোগ কে নেবে? ইন্টিরিয়াম গভর্নমেন্ট। সেই উদ্যোগ কি 7 মাসে আমরা নিতে পেরেছি? বরং আমরা দেখি যে একটা দীর্ঘ সময় নেওয়ার একটা ফন্দি। এই জায়গা থেকে যদি আপনি বেরিয়ে না আসেন, তাহলে আসল সংকটটা আপনি সমাধান করতে পারবেন না। আপনি উদ্যোগ নেওয়ার কথা বলছেন ইন্টারিম গভর্নমেন্টের, আমি সামান্তার কাছে একটু প্রশ্ন করতে চাই। ইন্টারিম গভর্নমেন্ট এই যে ঐক্যমতের জন্য, সংশোধনের জন্য কিংবা সংস্কারের জন্য উদ্যোগ যে নিবে, সেই ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে গত 8 মাসে যেই পরিমাণ আন্দোলন সামাল দিতে হয়েছে। আজকের দিনেও ঢাকা শহরে 3টি আন্দোলন ছিল, বিভিন্ন ধরনের ম্যাটসের আন্দোলন ছিল, নার্সদের আন্দোলন ছিল, এবং একই সাথে প্রধান উপদেষ্টা সহ আপনাদের মাহফুজ আলম তিনিও বলেছেন যে ফ্যাসিবাদী শক্তি বিপুল অর্থ খরচ করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। এই যে সাম্প্রতিক সময়ে যে সহিংসতা, ধর্ষণের ঘটনাগুলো দেখছি আমরা কিংবা উঠে আসছে, এগুলোর পেছনেও কি এরকম অস্থির করে তোলার কোনো পায়তারা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিংবা এই সংস্কার করার ক্ষেত্রে এই যে অস্থিরতা, এটি কোনো বাধা হয়ে দাঁড়িয়েছে কিনা? না, এটা তো বিশাল বড় বাধা আছে। বাধা তো শুরু হয়েছে 5 আগস্ট, যখন হচ্ছে আমাদের গণ্যমান্য রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, সমন্বয়ক যারা ছিল, আমাদের অভ্যুত্থানের লিডাররা, তাদেরকে না খুঁজে তারা নিজেরা কিভাবে ক্ষমতার ভাগ বাটোয়ারা হবে সেজন্য ক্যান্টনমেন্টে দৌড়ে গিয়েছিলেন। এবং তাদের এতটুকু মানে রাজনৈতিক সৌজন্যতা ছিল না, বা হচ্ছে একটা অভ্যুত্থানের সৌজন্যতা ছিল না, যে এখানে যারা অভ্যুত্থানের লিডার তাদেরকে ছাড়া তারা ক্ষমতার ভাগ বাটোয়ারা করতে দৌড়ে যেতে পারেন না। এবং পরবর্তীতে মানে অন্তত ছাত্রদেরকে দৌড়ে গিয়ে সেখানে মানে বিষয়টাকে সামাল দেওয়ার চেষ্টা করতে হয়েছে। এটা হচ্ছে 5 আগস্টের ঘটনা, এবং হচ্ছে এটা মানে সন্ধ্যার আগের ঘটনা। মানে হাসিনা পলায়ন করার ঘণ্টাখানেকের মধ্যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তার মানে এখানকার যে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, রাজনৈতিক দল যারা আছেন, তারা অত্যন্ত ক্ষমতা কেন্দ্রিক, এবং তাদের বাংলাদেশের মানুষের প্রতি ওই দায়িত্ব বোধ তারা ফিল করেন কিনা। কারণ ওই হয়তো একটা মোমেন্ট ছিল, মোমেন্ট অফ ইউনিটি, যেটা হচ্ছে হাসিনা পলায়নের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত, 3 থেকে 5 আগস্ট পর্যন্ত সেটা হয়তো স্থায়ী হয়েছিল। আমি এই বেনিফিট অফ ডাউট দিতে চাই, কিন্তু আমি এটাও জানি, আমরা এটা জানি যে 5 আগস্টের পরে, তার 1 ঘন্টা পরেও এই মোমেন্ট অফ ইউনিটি আর ছিল না। কারণ কিভাবে ছাত্রদেরকে সরানো যাবে, এবং এটা যে ছাত্রদের অভ্যুত্থান ছিল, ছাত্র শ্রমিক জনতা যে এখানে স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে, সেটাকে কত দ্রুত অস্বীকার করা যায় সেটার প্রতিযোগিতায় সবাই নেমে গিয়েছিল। এবং আপনি যেটা বললেন যে এখানে যে ধরেন 31 দফার বিষয়টা খুব ইন্টারেস্টিং, যে 15 বছরের জুলুম 31 দফার একটা দফা কেউ পরিবর্তন করতে পারে নাই, একই রকম থেকে গেছে। যেমন ধরেন এই যে এই যে প্রধানমন্ত্রী কতবার হতে পারে? 2বার, জীবনে 2বার, মানে পরপর 2বার বলা হয়। মানে এই যে এক ধরনের লুপ হোল তৈরি করা, যেটা আসলে বাংলাদেশের জন্য ভালো, সেখানে অল্প 2-1টা শব্দ এদিক সেদিক করে যে লুপ হোল তৈরি, এটা তো প্রয়োজন নাই। এবং অন্যান্য অনেক কিছুর কথা বলা হয়েছে, কিন্তু এইটার প্রসেসটা কি? আমি আবারও বলি যে আমার দেশ এখনো 1800 সালের আইন দিয়ে চলে। আমি কিভাবে এটাকে পরিবর্তন করব, আমাকে একটু বুঝান। মানে কি করলে আমি এই ধরনের ব্যাকডেটেড আইন থেকে আমি গণতান্ত্রিক আধুনিক আইনে যেতে পারবো? আমি না হলে বাংলাদেশকে আর আধুনিক রাষ্ট্র হিসেবে পরিচয় দিতে আর রাজি নই। কারণ বাংলাদেশকে মানে এটা একটা বিভ্রান্তি তৈরি করে, মনে হয় আমাদের রাষ্ট্র হিসেবে আমাদের প্রতিষ্ঠা আছে, কিন্তু আমাদের কারোর নাগরিক কোনো মর্যাদা নাই। আমরা আদালতে গেলে কিভাবে আমাদের যে সম্মান,
যেটা ঋত সম্মান, সেটা আমরা কিভাবে ফেরত পাবো? জি সামান্তা, আমাদের হাতে সময় একদমই কম। আপনি একটা কথা বললেন যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা কেন্দ্রিক, আপনারা এনসিপি গঠন করেছেন, রাজনৈতিক দল হয়েছেন, আপনাদের কি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? দেখেন, আমরা এটা ক্ষমতা হিসেবে দেখি না, এটা রাষ্ট্রের দায়িত্ব হিসেবে দেখি। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কোড অফ জি, অনেক কন্ডাক্ট। ধন্যবাদ আপনাকে মোশাররফ ভাই। আপনারা কি রাজনৈতিক দল হিসেবে নির্বাচিত হওয়ার পর সেটাকে ক্ষমতা হিসেবে দেখেন নাকি রাষ্ট্র পরিচালনার সুযোগ হিসেবে দেখেন? সুযোগ হিসেবে দেখি আমরা, কেন ক্ষমতা হিসেবে দেখবো? আমরা বিএনপি এর আগে 3 বা 4 বার রাষ্ট্র ক্ষমতায় ছিল। সুতরাং আপনি দেখেন বিএনপি বাংলাদেশের যেই মূল আজকে যে বাংলাদেশটা দাঁড়িয়ে আছে, মূল যেমন বিশেষ করে অর্থনীতি যদি আপনি দেখেন, বিএনপির পলিসির উপর দাঁড়িয়েছে এখনও বাংলাদেশ এই 53 বছরের। আপনি দেখেন বাংলাদেশের অর্থনীতির মূল উৎস হলো গার্মেন্টস। আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব এটা বাংলাদেশে চালু করেছে। আমাদের দ্বিতীয় সবচেয়ে মূল বিষয় হলো জনশক্তি রপ্তানি। এটা জিয়াউর রহমান সর্বপ্রথম 1976 সালে 850 জন লোক মধ্যপ্রাচ্যে রপ্তানি করে শুরু করেছেন। তারপর দেখেন এই যে মুক্তবাজার অর্থনীতি, আজকে কম্পিটিশনের মাধ্যমে কিন্তু বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। বিএনপি এটা পরিবর্তন করেছে। সর্বশেষ আমাদের বাজেটের 60% আসে ভ্যাট থেকে। এটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তৈরি করেছে। সুতরাং বাংলাদেশের বেসিক স্ট্রাকচার বিএনপি তৈরি করেছে। সুতরাং আমরা কিন্তু এটা সুযোগ হিসাবে দেখতে চাই। বিএনপি যখন বারবার এই যে আজকে পার্লামেন্টারি এই যে ফর্ম অফ গভর্নমেন্ট 1991 সালে বিএনপি যখন, কারণ ক্ষমতায় আসার পর কিন্তু এটা সংসদে এটাকে সংশোধন করে নেওয়ার আগে ছিল রাষ্ট্রপতি। দেখেন আমরা কতটুকু স্যাক্রিফাইস করি। বিএনপির ম্যানিফেস্টোতে আছে তারা রাষ্ট্রপতি শাসিত সরকারে বিশ্বাসী, কিন্তু বাংলাদেশের মানুষের এই সেন্টিমেন্টকে ধারণ করে আমরা কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আজকে ফিরে গেছে। এইরকম এই যে আজকে সামান্ত এখানে বসে এই যে মহিলা বিষয়ক মন্ত্রণালয় বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া পরিবর্তন করেছে, যুব মন্ত্রণালয় জিয়াউর রহমান পরিবর্তন করেছেন। সুতরাং বাংলাদেশে বেসিক যে পরিবর্তনগুলি আপনি দেখেন এগুলি সব বিএনপির মস্তিষ্ক থেকে এসেছে। এবং আগামী দিনে যদি 31 দফা আমরা বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় বাংলাদেশে যে ফেসিস্ট হওয়া কোনো সরকারের পক্ষে কোনোভাবে সম্ভব। কিন্তু আপনারা 31 দফা বাস্তবায়ন করতে গিয়ে যে কথাটি সামান্তা বারবার বলছিলেন যে জনতার কিংবা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তি ছিল তাদের যে দাবিগুলো সেগুলোকে অ্যাকোমোডেট করবেন কি করে? এখানে কোন তারা কি চেয়েছে? যে একটা সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ। তো আপনি যদি আমি এইগুলি যদি নিশ্চিত করতে পারি, আমি যেমন আপনি মনে করেন এখন বাংলাদেশে কি মানুষের ভোটের অধিকার নাই? কেন অধিকার নাই? দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। আপনি যদি একটা নিরপেক্ষ গভর্নমেন্টের অধীনে নির্বাচন করতে পারেন তাহলে তো আমরা তার অধিকার অনেক আমরা মনে করি প্রতিষ্ঠিত হবে। আজকে দেখেন একটা দলীয় লোকাল গভর্নমেন্টের আমাদের বাংলাদেশে একটা উৎসবের মতো, সেখানে একটা দলীয় মার্কা দিয়ে সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, সেই অধিকারকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমরা বলি যে পার্লামেন্টে একটা দল জয়যুক্ত। জনগণ যদি আজকে আমরা হিটলারও তো জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল, মুসলিনও তো জনগণের নির্বাচিত হয়েছিল, বনি আমিনও তো নির্বাচিত ছিল, তারা কিন্তু পরবর্তী ক্ষমতায় গিয়ে ফেসিস্ট হয়েছে না? তার জন্য আমরা বলেছি সংসদে একটা ব্যালেন্স দরকার, যে 300 আসনে এমপি নির্বাচিত হলো, যে সমাজের যারা বিভিন্ন ক্ষেত্রে কন্ট্রিবিউট করে, যারা সমাজকে এই পর্যন্ত নিয়ে এসেছে, তাদেরকে একটা আপার হাউস তৈরি হবে, যাতে একটা প্রতিবন্ধকতা তৈরি করার মতো। আমাদের সময় একদমই শেষ। সামান্তা, আপনার কাছে আমি সর্বশেষ 1 মিনিটে শুনতে চাই। দেখেন, এখানে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী আসলে আর পুরনো ধরনের রাজনীতিতে আর বিশ্বাস এবং আস্থা রাখবে না, এটা পরিষ্কার। এবং সম্ভবত এটা আমাদের মধ্যে দিয়ে, মানে এই যে অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা রাজনৈতিক দল শুধুমাত্র না, আরও যারা যারা যে প্ল্যাটফর্মগুলো আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, এরা তো কাজ করেছে। এবং আমরা কিন্তু মাঠে ময়দানে দেখেছি যে মানে এই যে কাঠামোর যে দুর্বলতা, এটার কারণে প্রত্যেকটা মানুষকে কি পরিমাণে, এটা তো আমরা তো ফ্যাসিস্ট পুরো আমলেই সেই ফাইটটা করে এসেছি। এবং এই পুরো আমল জুড়েই কিন্তু আমরা বিভিন্ন বিষয়তে সোচ্চার ছিলাম, এবং কাঠামোর যে দুর্বলতা সেটা আমরা পুরোপুরি উপলব্ধি করতে পারছি। এবং এখানে শুধুমাত্র যে ধরনের একটা মানে একটা ধোঁয়াশা তৈরি করা হচ্ছে যে না, কাঠামোর কোনো প্রবলেম নাই, শুধুমাত্র কিছু কিছু জায়গায় সংস্কার করলেই হবে, ব্যাপারটা তা নয়। জি, অনেক ধন্যবাদ সামান্তা আপনাকে। মোশাররফ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদেরও প্রত্যাশা যে কাঠামোর সংস্কার হোক কিংবা যেভাবেই হোক না কেন, বাংলাদেশের আইনের যে শাসন সেটি নিশ্চিত করা খুবই দরকার, এবং সেই আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেটি আসলে আমরা অর্জন করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আবারও আগামীকাল দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।